নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। রাজ্যে ফের প্রচারে প্রধানমন্ত্রী, দ্বিতীয় দফা ভোটের দিন মোদির জোড়া সভা। প্রাণহানির আশঙ্কা, বর্ধমানে মমতার সভায় বজ্র আঁটুনি। টেট পরীক্ষায় ভুল প্রশ্ন, বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। মনোনয়ন জমা দিলেন 5 বারের সাংসদ অধীর, প্রত্যয়ী ষষ্ঠবারের জয় নিয়েও। যা শুনেছিলাম সত্যি প্রমাণ হলো, এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ে উদ্বিগ্ন রাজ্যপাল। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর। তৃতীয়বার মসনদে ফিরতে একাধিক রাজ্যে বিশেষ নজর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। রাজ্যে 42টি আসনের মধ্যে 2019 লোকসভায় 18টি আসন গিয়েছিল পদ্ম শিবিরে। 5 বছর পরে সেই লক্ষ্যমাত্রা 30 থেকে 35 আসনে নিয়ে গিয়েছে দল। সেই লক্ষ্যে দ্বিতীয়বার নির্বাচনের দিন ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছে রাজ্যে 3টি আসন। ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে। সেই দিনই মালদা জেলায় প্রচার সারবেন প্রধানমন্ত্রী। একই দিনে জোড়াসভা রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণের সংসদীয় কেন্দ্রে। মালদা উত্তরে এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 2019 লোকসভা নির্বাচনে মালদা উত্তর বিজেপির ঝুলিতে এলেও তৃণমূল প্রার্থীর থেকে ব্যবধান ছিল খুবই কম। গোড়ার দিকে এই কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও 2016 সালের পর থেকে হাওয়া বদল হয়ে যায় তৃণমূলের দিকে। যদিও গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী খগেন মুর্মু ওই কেন্দ্রে জয়ী হন। 2019 সালে তার মোট প্রাপ্ত ভোট ছিল 5,09,524। অন্যদিকে 4,25,236 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের মৌসম নূর। ফলে এই কেন্দ্র ধরে রাখার পাশাপাশি জয়ের মার্জিন আরো বাড়ানোর দিকে মন দিয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রচারের মুখ হিসেবে আনা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে। অন্যদিকে মালদা দক্ষিণে বিজেপির 2019 সালে বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তবে এই কেন্দ্রে জিততে পারেননি তিনি। নিজেদের গড় ধরে রেখেছিল কংগ্রেস। যদিও 2024 সালে 1,64,111 জয়ের মার্জিন মাত্র 8,222 ভোটে নামিয়ে এনেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। ফলে এবারও ইংরেজ বাজারের বিধায়ককেই প্রার্থী করেছে দল। নির্বাচনী প্রচারেও অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। মালদা দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়াতেই নির্বাচনী প্রচারে মোদি ম্যাজিকেই ভরসা রাখ। পরবর্তী খবর হলো, বেশ কয়েকদিন ধরে নির্বাচনী জনসভাগুলিতে হামলার আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নন, হামলা হতে পারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেও। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন আশঙ্কা প্রকাশের পরেই এবার আরো জমাট হলো তার নিরাপত্তা। বুধবার গলসি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তিলডাঙ্গা ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। বর্ধমান, দুর্গাপুর ও বর্ধমান পূর্ব 2 লোকসভা কেন্দ্রের জোড়া প্রার্থীর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ও ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী জনসভাস্থলে দেখা গেল নিরাপত্তার বজ্র আঁটুনি। নিরাপত্তার চিত্র বদল। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থকেরা অবাধে দলনেত্রীর জনসভায় প্রকাশ করতে পারতেন, কিন্তু এবার 6টি গেট দিয়ে সভাস্থলে প্রবেশের ছাড়পত্র মিলল। 6টি গেটেই বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। মঞ্চে এবং তার পাশে বুধবার সকাল থেকে দফায় দফায় পুলিশ, কুকুর এবং বোমা নিরীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তিলডাঙ্গা ময়দানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এই বিধানসভা কেন্দ্রের একদিকে রয়েছে পানাগড় শিল্প তালুক। দামোদরের তীরবর্তী এলাকাগুলি কৃষি সমৃদ্ধ, তাই এই জনসভায় শ্রমিক এবং কৃষক শ্রেণীর ভিড় বেশি লক্ষ্য করা যায়। কঠোর নিরাপত্তা দেখে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও জানালেন দলনেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালানোর ষড়যন্ত্র চলছে। আমরা মুখ্যমন্ত্রীর জনসভায় নিরাপত্তা বাড়ানো হয়েছে দেখে খুশি হলাম। অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, কখনো উনি নিজেকে মহিলা বলে কান্নাকাটি করেন, কখনো ভাইপোর উপর আক্রমণের কথা বলেন। সন্ত্রাসবাদীদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো এই রাজ্য। তৃণমূলীদের ওপর সন্ত্রাসবাদীদের হামলা মাথা খারাপ। সিম্প্যাথেটিক ভোট আদায়ের জন্য এইসব। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকের এই টেট পরীক্ষাটি 2017 সালে হয়েছিল।
টেট পরীক্ষার বাংলা, এনভায়রনমেন্ট সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে 21টি ভুল প্রশ্ন রয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার এই অভিযোগ খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বেশ কয়েকটি কমিটি গড়ার নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। বিশ্বভারতীর উপাচার্য তার পছন্দ মতন সদস্যদের নিয়ে কমিটি গড়তে যাবেন বা পারেন। সেই কমিটি এই ভুল প্রশ্ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। 11ই জুন এই মামলার পরবর্তী শুনানি। তবে তার আগে প্রাথমিক শিক্ষা সংসদকে ফের বিতর্কিত উত্তর খতিয়ে দেখতে হবে বলেছেন। প্রশ্ন নিয়ে সংসদের বিশেষজ্ঞদের ও মামলাকারীদের মতামত এই প্রশ্নের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের কাছে পাঠাতে হবে। অন্যদিকে বিশ্বভারতীর কমিটি সব দিক পর্যালোচনা করে 1 মাসের মধ্যে সঠিক উত্তর কি হতে পারে বা কি হওয়া উচিত সেই ব্যাপারে তাদের মতামত দেবে। 11ই জুন পরবর্তী শুনানিতে আদালত সেই রিপোর্ট দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, 2017 সালের টেট পরীক্ষায় 21টি প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ বা সংশয় রয়েছে। সেই দাবিতে এই মামলা দায়ের করা হয়েছিল। এদিন মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আমাদের দাবি মোট 21টি প্রশ্নের উত্তরে ভুল রয়েছে। সেখানে বোর্ড বলেছে একটা অপশনের কথা, আমাদের মনে হচ্ছে আরেকটি অপশন সঠিক। তাহলে কিভাবে নম্বর দেওয়া হবে? 2014 সালে 6টি প্রশ্নের উত্তর ভুল ছিল। সেখানে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের রিপোর্টে পাওয়ার পর হাইকোর্ট প্রার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল। ফের বিশ্বভারতীর উপাচার্যকে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের কিভাবে নম্বর দেওয়া হয় সেটাই এখন লক্ষণীয়। 2022 সালে টেট পরীক্ষাতেও প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবারই কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে শিক্ষক এবং অশিক্ষক মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি বাতিল করেছে। অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ষষ্ঠবারের জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর মনোনয়নপত্র দাখিলের মিছিলে হাঁটলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতৃত্ব ও কর্মী সমর্থক। ষষ্ঠবারের মতন অধীরের নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে মিছিলে জনজোয়ার দেখা যায়। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, বাম কংগ্রেস এবার একাট্টা হয়ে ময়দানে নেমেছে। মুর্শিদাবাদ জেলায় আমরা 3টি আসনেই জিতেছি। অধীর গড়ে কংগ্রেস সমর্থিত সিপিএম এর রাজ্য সম্পাদক তথা জোট প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোট লড়ছেন। সেলিমের মনোনয়নপত্র দাখিলের দিন সিপিএম এর প্রার্থী পাশে হাঁটতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। শুধু সেলিমের হাত ধরে পাশে হাঁটা নয়, সেই দিন অধীর চৌধুরীর গলায় কাস্তে হাতুড়ির আঁকা সিপিএম এর উত্তরীয় রাজনৈতিক মহলের নজর কেড়েছিল। কিন্তু সেই প্রশ্নে পাত্তাই দিতে চাননি বহরমপুর লোকসভার 5 বারের সাংসদ। এদিন অধীরের গলায় শুরু থেকেই কংগ্রেস উত্তরীয় ছিল না। প্রশাসনিক ভবনে ঢোকার আগে এক অধীর অনুগামী প্রিয় মানুষকে উত্তরীয় পরিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অধীরের পাশে দেখা যায় মোহাম্মদ সেলিমকে। তবে মীনাক্ষী সহ সিপিএম এর বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব অধীরের পাশে ছিলেন। সিপিএম সূত্রে খবর, মোহাম্মদ সেলিম এই দিনের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে থাকতে চেয়েছিলেন, কিন্তু 7 তারিখ 3য় দফায় মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন, তাই মোহাম্মদ সেলিমকে প্রচারে থাকতে অনুরোধ করেন অধীর। এদিন বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় থেকে হেঁটে জেলা প্রশাসনিক ভবনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর আগে পরপর 5 বার এই কেন্দ্র থেকে হাত চিহ্নে মনোনয়নপত্র দাখিল করে 5 বারই জিতেছিলেন। এবারও জয় নিয়ে তিনি আশাবাদী। এই কেন্দ্র থেকে অধীর চৌধুরীর নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের ইউসুফ পাঠান ও বিজেপির নির্মল সাহা গত সোমবার একই সঙ্গে মনোনয়নপত্র জমা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় তিনি স্তম্ভিত। 22 এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতিতে 25,753 জনের চাকরি বাতিল করার রায় দিয়েছেন। এই রায় সামনে আসার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষামন্ত্রীর মতন উচ্চশিক্ষিত কোনো ব্যক্তি এরকম করতে পারে কিনা তা নিয়ে আমার মনে দ্বন্দ্ব ছিল, তবে দুর্নীতি হয়েছে এটা জানতে পেরে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে আদালত। কারচুপি হয়েছে ওয়েমার সিটেও, তাতেই চাকরি খুইয়েছেন যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে রাজ্যপাল বলেন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে আদালতের রায়ে তা এখন প্রমাণিত, অর্থাৎ আমি যা শুনেছি তা ঠিক। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হওয়ার মানে আগামী প্রজন্মকে লুট করার সমান। এটা একটা পাপ যা কখনোই করা উচিত নয় ও হয়নি। এদিকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রায় খবরের শিরোনামে উঠে আসে। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে তার সংঘাত চলছেই। তাই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রসঙ্গে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা তোলেন।
রাজ্যপাল বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্র অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন এটা আমার মাথা ব্যথা হয়ে উঠেছে। শুধু দুর্নীতির অভিযোগ উঠেছে এমনটা নয়, হিংসার ঘটনাও ঘটছে। দুর্নীতি আর হিংসা এই দুই ধরনের ঘায়ে রাজ্য রাজনীতিকে বারবার ধাক্কা দিচ্ছে।